5 মিনিট, এর চেয়ে বেশি না। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে এই মুহূর্তের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। দর্শক, আজকে এমন একজন ব্যক্তির সামনে আমরা এসেছি। আমার পাশেই বসে আছেন সিলেটের রাজনীতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ। আপনারা অবশ্যই এখন ওনাকে দেখেই চিনে গেছেন, জনাব বদিউজ্জামান সেলিম ভাই। আজকে উনি দীর্ঘ 1.5 বছর পর আসলে সিলেটে এসেছেন। আপনারা জানেন যে বিএনপির রাজনীতিতে খুব পরিচিত এবং ক্রীড়াঙ্গনেও অত্যন্ত পরিচিত একজন মানুষ। আজকে সেলিম ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে এবং সিলেটের রাজনীতি নিয়ে তার কাছ থেকে জানতে চাইবো। সেলিম ভাই, আপনি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেক প্রায় 1.5 বছর পরে সিলেটে এসেছেন। আপনার কাছে কিরকম লাগছে? আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ আপনার কাছে কিরকম লাগছে? ডেফিনেটলি আপনার সিলেট ফোকাস যে এই মিডিয়ার মাধ্যমে যারা এই মুহূর্তে আমার দর্শক শ্রোতা আমার বক্তব্য শুনছেন, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 42 বছর থেকে এই দলের সাথে সংশ্লিষ্ট। দলের ছাত্র দলের সভাপতি 3-3বার দায়িত্ব পালন করেছি। সিলেট জেলার কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। তারপর মহানগর বিএনপির সদস্য সচিব এবং মহানগর বিএনপির নির্বাচিত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। সরকারিভাবেও আমি বাংলাদেশের রেড সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারির দায়িত্ব নিয়েছি। নজরুল একাডেমির প্রেসিডেন্ট ছিলাম। কর্মজীবনে শিক্ষকতা করেছি। সুতরাং সব মিলিয়ে সামগ্রিকভাবে খেলাধুলার সাথেও জড়িত ছিলাম। তো এই ফ্যাসিস্ট তাবেদার আওয়ামী লীগ সরকারের প্রচন্ড নির্যাতনের শিকার ছিলাম আমি। অসংখ্য মামলায় জর্জরিত হয়ে বারবার কারাভোগ করেছি। আমার পুরো পরিবার, আপনারা জানেন বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল জিন্দাবাজারে। কোনো কিছু হলেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকাররা এসে আমার এই বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে পরপর 5বার। এমনকি আমার বৃদ্ধ বাবার তারা একবার মাথায় আঘাত করেছে, রক্তপাত করেছে। আমার ছোট ভাইকে ছুরিকাঘাত করেছে। আমার বাসা বাড়িতেও হামলা হয়েছে। এরপরও আমি এই ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলনে আমার জান প্রাণ আমি কাজ করেছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালীন সময়ে আপনারা জানেন, তৎকালীন সময়ে রেজিস্ট্রারি মাঠের তালাবদ্ধ করে দিত। এইসব তালা ভেঙ্গে আমি প্রোগ্রাম করেছি, যে কারণে ফ্যাসিস্ট সরকারের রুশানলে আমি ছিলাম এবং সবচেয়ে বেশি বিএনপির মাঝে সবচেয়ে বেশি মামলাই আমার উপরে ছিল এবং সবচেয়ে বেশি কারাগারে আমি এই কারাবরণ করেছি। তো শেষে আমি এই সরকারের নির্যাতনের কারণে আমি পরপর 2বার হার্ট অ্যাটাকের শিকার হই এবং 2023 সালে আমাকে এই ফ্যাসিস্ট সরকার মামলায় হাজিরা দিতে গিয়ে আমি কারাগারে আবার যাই। তারপরে আমার শারীরিক অসুস্থতার কারণে যুক্তরাজ্যে কিছুদিন অবস্থান করি, প্রায় 1.5 বছর। এখন 2024-এর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে এই ফ্যাসিস্ট লেডি ফেরাউন হাসিনার পতন ঘটেছে। এই পতনের পর আজকে বাংলাদেশে যেভাবে 71 সালে বিজয়ের গ্লানি নিয়ে মানুষ আনন্দিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল, কিন্তু শেখ হাসিনার এই তাবেদার সরকারের কারণে সেই বিজয় ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। 2024-এর 5ই আগস্ট আজকে মানুষ আবারও বিজয়ের পরমাল্য ফিরে পেয়েছে এবং বিজয়ের এই আনন্দে উদ্বেলিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের যারা বিভিন্ন কারণে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে গিয়েছিল, তারা সবাই আজকে আনন্দিত। আজকে কেউ 18 বছর পর, কেউ 20 বছর পর, কেউ 16 বছর পর দেশে ফিরে আসছে। আজকে আমার আরেক ছোট ভাই আব্দুল কাদির শমসু মামলায় জর্জরিত হয়ে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজকে 18-20 বছর পর দেশে এসেছে। হাজারো নেতা কর্মীরা তাকে বরণ করেছে, আমিও করেছি। আমিও সারা বিশ্বের এই যে প্রবাসী বাংলাদেশি, তারপরে বাংলাদেশের যে লক্ষ কোটি মানুষ আজকে যে হৃদয়ের স্পন্দন, আজকে এই আনন্দের যে স্পন্দন নিয়ে উদ্বেলিত, আমিও সেভাবে উদ্বেলিত। 1.5 বছর পর যখন দেশে আসলাম, আমি দেখলাম আসার পরে বিমানবন্দর থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 1 সপ্তাহ আমি বাসার থেকে বের হতে পারি নাই। প্রতিদিন প্রতিনিয়ত শত শত নেতা কর্মী এসে আমার সাথে কুশল বিনিময় করছে। তো এটা থেকে আমি আনন্দিত এজন্যই যে মানুষ আমাকে ভুলে নাই, আমিও আমার দলের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের ভুলি নাই। আমি বিশ্বাস করি
আশা রাখি যে আজকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিজয়ের বড়মাল্য আমরা ছিনিয়ে এনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এই যে আমাদের হাজারো মানে কোমলমতি ছাত্রবাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়, এই ফ্যাসিস্ট সরকারের বিদায়, আমি বিশ্বাস করি, আশা করি আজকে আমরা যে যেখানে আছি, যে অবস্থানে থাকি না কেন, যে দলে থাকি না কেন, দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই অত্যন্ত সুন্দরভাবে, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবের সেই তলাবিহীন জুলি পরিগণিত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা আত্মমর্যাদাশীল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। আজকে আমরা মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তত্ত্বাবধায়ক সরকারকে সামগ্রিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে কোঅপারেশন করছি এবং এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের পরে দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেট নিয়ে যে সেই দল ইনশাআল্লাহ বাংলাদেশে এটা সুখী সমৃদ্ধশালী, এই যে ফ্যাসিস্ট তাবেদার সরকারের রেখে যাওয়া তাদের সরকারের শেখ হাসিনার যে প্রেতাত্মা, এই প্রেতাত্মাকে কিন্তু এখনো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সিভিল সেক্টর এবং এই যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা যে কোনো মুহূর্তে এই শেখ হাসিনা ভারতে বসে নির্দেশনা দিচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য, এবং যে ভারত তাদের তীর্থস্থান, কোনো কিছু হলেই তারা সেখানে চলে যায় এবং সেখানে বসে এই শেখ হাসিনা, আমরা মনে করেছিলাম যে সে যে ভুল করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, এই হাসিনা আয়নাগর সৃষ্টি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করেছে, চিরস্থায়ীভাবে 2042 পর্যন্ত ক্ষমতায় থাকার হীনমন মানসিকতায়। আমরা মনে করেছিলাম মানুষ ভুল করলে ক্ষমা চায়। এই 75-76 বয়সের এই বৃদ্ধ হাসিনা, বৃদ্ধ লেডি ফেরাউন অন্তত পক্ষে যে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইবে যে আমি অনেক ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন, মানুষ হয়তো ক্ষমা করে দিত। কিন্তু সেখানে বসেও এই হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন বহুমুখী ষড়যন্ত্র করছে। তো এইসব অবস্থার হাত থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এগুলা মোকাবেলা করতে হবে। আরেকটা বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে সম্প্রতি ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে আন্দোলনের মাধ্যমে পতন করা হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এবং তিনি ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন। ইদানিং কালে দেখা যাচ্ছে ভারত খুব বেশি বাংলাদেশের উপর নাক গলাচ্ছে বা বিভিন্ন বিষয়, একটা ইস্যু নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এইটাই তো আমি বললাম, একটু আগেই এইটাই বলছি যে প্রত্যেক মুসলমানের তীর্থস্থান হলো পবিত্র মক্কা, কাবা, মক্কা মদিনা। কিন্তু আওয়ামী লীগ এমন একটা ইবলিসি জাত যাদের তীর্থস্থান হইল ভারত। তাদের কোনো কিছু হলেই, কোনো সমস্যা পড়লেই সুর করে ভারতে চলে যায়। এবং আজকে দেখেন না, সেই সময় যে খেলা হবে শামীম ওসমান, এইটাও আজকে ভারতে। প্রত্যেকটা গুন্ডাপান্ডারা ভারতে। শেখ হাসিনা স্বয়ং লেজুর বা করে ওইখানে হেলিকপ্টারে উঠে ভারত থেকে আশ্রয় নিয়েছে এবং ভারতের মাধ্যমে দীর্ঘদিন ছিল ওদের সহযোগিতায়। আজকে সেখান থেকে আমাদের বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিবেশকে, তত্ত্বাবধায়ক সরকারকে অস্থিতিশীল করার জন্য একের পর এক এই যে আনসার বিদ্রোহ, রিক্সা শ্রমিকদের বিদ্রোহ, তারপরে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে আপনারা দেখবেন কিছুদিন পর পর আওয়ামী লীগের সেই কিছু নেতাদেরকে টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা চেষ্টার প্রয়াস চালাচ্ছে, কিন্তু সবকিছুতেই তারা ব্যর্থ হচ্ছে। তা আমি মনে করি মহান রাব্বুল আল আমিনের এই কৃপায় দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামেও এই ফ্যাসিস্ট সরকারের পতন হয় নাই। মহান আল্লাহ পাক যেভাবে কাবা শরীফকে রক্ষা করেছিলেন, আপনারা জানেন যে কাফিরদের প্রচন্ড বিদ্রোহ, কাফিরদের প্রচন্ড এই যে আক্রমণ, যেখানে সাহাবারা ব্যর্থ হয়েছিলেন, সেখানে তারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে সাহায্য প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আবাবিল পাখির পাথর নিক্ষেপের মাধ্যমে কাফিরদের ধ্বংস করে কাবা শরীফ রক্ষা করেছিলেন। এই ফেরাউনকে নীল নদীতে ভাসিয়ে পতন নিশ্চিত করেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু এই শেখ হাসিনার পতন হয়েছে, আমি বিশ্বাস করি ভারত যত শক্তিশালী দেশ হোক, বাংলাদেশ ছোটই হোক,
মহান আল্লাহ রাব্বুল আলমিনের যদি কৃপা থাকে, তাহলে কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শেখ হাসিনার অপপ্রয়াস ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। আচ্ছা, সর্বশেষ আপনি অনেক সময় দিয়েছেন, তারপরে একটি প্রশ্ন করতে চাই। আপনি বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত। অন্তর্বর্তী সরকারের অধীনে যদি আবারও নির্বাচন হয়, দেশে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো প্রয়াস আছে কিনা আপনার? এটা তো সম্পূর্ণ কমান্ডের ব্যাপার। আমি এই দলের ফ্রম 1978 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যখন জাগদল বিএনপি গঠনের আগে যখন জাগদল হয়েছিল, সেখানে আমি 50 পয়সার বিনিময়ে সদস্য ফর্মের মাধ্যমে জাগদল কর্মী হিসাবে আমি আত্মপ্রকাশ করেছি। আর এখন পর্যন্ত এই প্রায় দীর্ঘ 42-43 বছর থেকে এই দলের দায়িত্বে আছি। এই দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি এবং এই দলের পক্ষ থেকে আমি বিভিন্ন বেসরকারি সরকারি দায়িত্বেও ছিলাম। দল যদি মনে করে আমাকে দিয়ে কোনো জায়গায় কোনো কাজ করাবে, এটা অবশ্যই ডেফিনেটলি, যেহেতু আমি দলের প্রতি 100% রয়েল, সুতরাং আমার দল যদি মনে করে আমি কোনো জায়গা থেকে ইলেকশন করব সিটিতে বা অন্য কোনো আসনে, তাইলে আমি আমি প্রত্যেকটা জায়গায়, বিকজ আমি মেন্টালি, ফিজিক্যালি, বিকজ অফ আই এম 62 ইয়ার্স ওল্ড নাও, তারপরও রাজনৈতিকভাবে আমি সম্পূর্ণ ফিট এবং আমার সাংগঠনিক অবস্থান থেকে আমি মনে করি আমাকে দল যেখানে মানে দায়িত্ব পালন করার কথা বলবে, যেখান থেকে কাজ থেকেই আমি প্রস্তুত আছি। সুতরাং এটা আমি দলের হাইকমান্ডের উপরই নির্ভরশীল সিদ্ধান্তের উপর। সিলেটে আপনার যারা অনুসারী আছেন, যারা আপনার কাছ থেকে রাজনীতি শিখেছেন, বা আপনার অনেক কর্মী কিন্তু সিলেটে আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি? আমি সিলেটে আমি মেন্টালি স্যাটিসফাইড এই কারণেই, কারণ এই দলের জন্মলগ্ন থেকে আমি ছাত্র দলের 3বারের প্রেসিডেন্ট ছিলাম, সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পুরো সিলেট, শুধু সিলেট নয়, পুরো সিলেট, বৃহত্তর সিলেট, তখন বিভাগ ছিল না, বৃহত্তর সিলেটের রাজনৈতিক সাংগঠনিক দায়িত্ব ছিল আমার। সুতরাং আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, নট অনলি সিলেট, বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমার হাতের গোড়া সৈনিকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি এই ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছি, সৌদি আরবে গিয়েছি, যেখানেই গিয়েছি এই আমার হাতে গোড়া সৈনিকদের এই উত্থাল ভালোবাসা, তাদের এই মহানুভবতা, সহমর্মিতা সবকিছুই পেয়েছি। সুতরাং আমি আমার নেতাকর্মীদের প্রতি আমি আকুল আবেদন জানাবো যে সব কিছুর শেষ হলো, কিন্তু লেখাপড়াটা হচ্ছে সবচেয়ে বড়। এবং আমি আমার রাজনৈতিক জীবনে মেধা যাদের আছে তাদেরকেই মূল্যায়ন করেছি এবং এই মেধাবী ছেলেদের মূল্যায়ন করার কারণে আপনারা দেখবেন ইতিমধ্যে আমার সাথে যারা রাজনীতি করেছে এরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমার সাথে রাজনীতি করেছে ফয়সাল আহমদ চৌধুরী, সিলেট 6-এর এমপি নমিনেশন নিয়ে গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার সাথে রাজনীতি করেছে মিজানুর রহমান চৌধুরী, সে সুনামগঞ্জ দুয়ারাতে এই ছাতক দুয়ারায় এমপি নমিনেশন পেয়ে, পার্টির নমিনেশন পেয়ে নির্বাচন করেছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে নির্বাচিত হয় নাই। আমার সাথে রাজনীতি করেছে আমার ছাত্র মুশফিকুল ফজল আনসারি, আজকে একটা দেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করছে। আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমি মেন্টালি স্যাটিসফাইড বিকজ অফ দ্যাটস ওয়াই, যে এই একজন ভাইস প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতির এপিএস এর দায়িত্ব পালন করেছে, মুশফিক প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছে। আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার সালাম আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপদেষ্টার দায়িত্ব পালন করছে। এইভাবে অনেকেই আমার সাথে যারা সেক্রেটারি ছিল, মিসবাল কাদির ফাহিম জনপ্রতিনিধি হয়েছে, এমদাদ হোসেন টিপু জনপ্রতিনিধি হয়েছে। সুতরাং আমি মেধা ভিত্তিক, যাদের মেধা আছে এদেরকে আমি রাজনৈতিকভাবে মূল্যায়ন, নেতৃত্বে আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারাও যাদের মেধা আছে তাদেরকে এই রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে পদ পদবিতে মূল্যায়ন করবেন। তখন তাদের মাধ্যমে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। এটাই আমার আহ্বান সবার। জি, ধন্যবাদ। আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে।